আমি কন্যা সন্তান চাই না আবির, আমি পুত্র সন্তানই চাই। আমার শুধু ছেলে হবে, শুধু ছেলে। সন্তান জন্মের আগে বাবা মায়ের মধ্যে এমন খুনসুটি চলতেই থাকে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে বাবা চায় কন্যা সন্তান, মা চায় ছেলে সন্তান। এরকম মিষ্টি ঝগড়া খুব স্বাভাবিক। কিন্তু নীরুর এই চাওয়াটাকে যে সেই স্বাভাবিক খুনসুটি থেকে আসে না, সে দিব্যি বুঝতে পারে আবির। প্রেগনেন্সির 4 মাস চলছে ওর। বরাবরে আবিরের কন্যা সন্তান পছন্দ। তার খুব ইচ্ছে তার পুতুলের মতো একটা মেয়ে হবে, লাল টুকটুকে জামায় পরীর মতো সাজিয়ে রাখবে তাকে সব সময়। নিজের ইচ্ছের কথা বলতো প্রথম প্রথম নীরুকে। তখন থেকে এমন অস্বাভাবিক আচরণ করে নীরু। আবির মেয়ের কথা বলতে সে চিৎকার করে ওঠে, উম্মাদের মতো চিল্লাতে থাকে, ভীষণ কাঁদে আর বলে, আমার মেয়ে চাই না, আমার ছেলে চাই। একদম যেন মেয়ের কথা মুখে আনতে না দেখি তোমাকে। প্রথম প্রথম আবির পাত্তা দিত না, হয়তো নীরু ছেলে বাচ্চা পছন্দ করে তাই বেশি এমন করে। আর প্রেগনেন্সিতে মেয়েদের বিভিন্ন হরমোনাল পরিবর্তন হয়, তাই খুব স্বাভাবিক তার চাওয়া পাওয়ার বিপরীতে কেউ কিছু চাইলে সে অস্বাভাবিক আচরণ করে হয়তো। কিন্তু না, আবির খুব অবাক হয়ে খেয়াল করে নীরু সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে, সবার সাথে হেসে হেসে কথা বলে, কখনোই অদ্ভুত কোনো আচরণ করে না। এমনকি আবিরের সাথে চিৎকার করা দূরে থাক, কটু কথাও বলে না কখনো। শুধু মেয়ে বাচ্চার কথা শোনার পর আচরণ পাল্টে যায় তার। চুল লেপ্টে ধরে, চোখ লাল হয়ে যায় সাথে সাথে। এমন সময় কোনোভাবে বাচ্চার মায়ের মস্তিষ্কে চাপ পড়ে এমন কিছু বলা না করা উচিত নয়, এটা আবির মাথায় রাখে। তাই আজকাল ছেলে বা মেয়ে নিয়ে কোনো কথা ওঠায় না সে। দরকার কি ঝামেলার? সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারণ করে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর। তার উপর না হয় সবটাই ছেড়েই দেওয়া যাক। কিন্তু নীরু মনে প্রাণে বিশ্বাস করে সৃষ্টিকর্তা তাকে পুত্র সন্তানই দিবে। সে এই দোয়াই করে পুত্র সন্তান লাভের জন্য। কোনো হুজুরের কাছ থেকে আজকাল তাবিজ বাঁধাও শুরু করেছে শরীরে। এসব একদম পছন্দ না আবিরের। যদি একান্ত চাও তোমার ছেলে হোক, তুমি আল্লাহর কাছে চাও, নামাজ পড়ে দোয়া করো, এসব কেন? কিন্তু নীরু আজকাল যে কিছুই বলতে যেন ভয় পায় এই ব্যাপারে। অন্য সব ক্ষেত্রে আবিরের কথা শুনলেও এই ব্যাপারে সে কারো কথাই শোনে না। এমনকি সে খুব আগ্রহ নিয়ে রোজ সন্ধ্যায় ছেলের নাম কি হবে ঠিক করতে বসে। জামা কাপড় কিনে রেখেছে অনেক, বলা বাহুল্য সবাই ছেলে বাচ্চার জামা কাপড়। আবির কিছুটা বিরক্ত হলেও কিছু বলে না। নীরু যে ভীষণ ভালোবাসে, নীরু কষ্ট পাক এমন কোনো কাজ সে করে না পারতপক্ষে। আর এমন তো এমন সময় সে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছে, খুব মেপে চেপে কথা বলছে, পাছে আবার তার কথায় মেয়েটা কষ্ট না পায়। এর মধ্যে একদিন রাতে আবিরের বুকে মাথা রেখে শুয়ে আছে নীরু। আবির পরম যত্নে নীরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরু চোখ বুজে আরামটুকু নিচ্ছে। নীরু খুব বেশি আদুরে, আদর পেলে সে ছোট্ট বাচ্চা হয়ে যায় যেন। তার অবশ্য কারণ আছে, জন্মের পরেই মা ওকে হারিয়েছে। 5 বছর বয়সে বাবাকে হারিয়েছে। অনাথ নীরু বড় হয়েছে চাচা চাচির কাছে। নিতান্ত অনাদরে না থাকলেও আদরও ছিল না। বাপ মরা মা মরা মেয়ে, চাচা চাচি কতটুকুই বা আদর যত্ন করতে পারে, তবে খারাপ বলা ছিল না তাও বলা যায় না। এজন্য নীরু খুব আদর প্রিয়। বিয়ের পর আবির তার সেই ইচ্ছেটুকু যেন পূরণ করেছে, ভালোবাসায় মুড়ে রেখেছে মেয়েটাকে। এতটুকু অযত্ন তার হতে দেয় নাই আবির। নীরু নিজেকে ভাগ্যবতী মনে করে এই পৃথিবীতে তার চেয়ে বেশি ভাগ্য নিয়ে কোনো মেয়ে আসেনি। তার শাশুড় শাশুড়িও তাকে ভালোবাসে। নীরু তার সবটুকু দিয়ে পরিবারটাকে ভালোবাসার চাদরে ঢেকে রেখেছে। বলা যায় নীরু ভীষণ সুখী। নীরু, বলো, তোমাকে একটা কথা বলবো? নীরু ক্ষীণ গলায় বলল, আমাকে একটা কথা বলার জন্য তোমাকে আবার অনুমতি নিতে হবে? না মানে, আজকাল সামান্যতে খুব রিয়াক্ট করে বসে তো, তাই ভয় পাই। নীরু মাথা তুলে বসে পড়ে, অবাক হয়ে আবিরের দিকে তাকায়। ঘরের আলো বন্ধ, বারান্দায় কম পাওয়ারের বাল্ব জ্বলছে, তাই সামান্য আলোয় আবিরকে কেমন অদ্ভুত লাগে নীরুর। এসব কি বলছো আবির? আমার সাথে কথা বলতে তোমার ভয় লাগে? আমি কি করছি? আবির হালকা হেসে বলে, ধুর পাগলি, এমন কিছুই করো নাই তুমি। তুমি তো আমার লক্ষ্মী বউ। শুধু শুধু কি? থাক, বাদ দাও, কিছু না। নীরু অসহিষ্ণু হয়ে বলে, কেন বাদ দেবো? তুমি বলো কি বলতে চাও। থাক না, বাদ দাও, তুমি ঘুমাও, আমি চুলে হাত বুলিয়ে দিই। নীরু শক্ত গলায় বলো, তুমি যদি না বলো তাহলে আজ রাতে আমি ঘুমাবোই না। আমি না ঘুমালে আমার শরীর খারাপ হবে। আমার শরীর খারাপ হলে আমার ছেলের কষ্ট হবে। তুমি চাও আমার ছেলে কষ্ট পাক? আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না চাই না। তাহলে বলো কি বলতে চাও? তুমি রেগে যাবে না তো? কথা দাও। আচ্ছা, কথা দিলাম রেগে যাব না। এবার তো বলো। আবির কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, তুমি কন্যা সন্তানের কথা শুনে এরকম রেগে যাও কেন? কন্যা সন্তান কি খারাপ? আমাদের নবীজির তো 4 জন কন্যা সন্তান ছিল, উনি কি রেগে গিয়েছেন কখনো? তাহলে তুমি কেন রেগে যাও? আবির একটু থামে, নীরুর দিক থেকে কোনো উত্তর আসে না। আবির আবার বলতে থাকে, আমাদের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা তো আল্লাহ ঠিক করবেন, তুমি আর বা আমি নই। আমার শুধু সুস্থ সন্তান চাইতে পারি।
সুস্থভাবে ছেলে বা মেয়ে যে সন্তানে আসুক, আমাদেরকে খুশি হওয়া উচিত না? এই যে তুমি কীরকম তাবিজ কবজ করছো, এগুলো তো ভালো কথা নয়। আমার এগুলো পছন্দ নয়। কিন্তু সত্যি বলতে তোমাকে ভয়ে আমি এটা বলতে পারি না। বললেই তুমি রেগেমেগে চিৎকার করো। আমি ভয় পাই এটা। কারণ এই মুহূর্তে তোমার শান্ত থাকাটা গুরুত্বপূর্ণ। নীরু, এই নীরু, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? নীরু তাও কিছু বলে না, অন্য দিনের মতো চিৎকার করে না, কেমন পাথরের মূর্তির মতো শক্ত হয়ে বসে থাকে। আবির কিছুটা ভয় পেয়ে যায়। নীরুর গায়ে আলতো করে হাত রাখে আবির। নীরু আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে হেঁটে জানলার পাশে যেয়ে দাঁড়ায়, জানলার গ্রিলে মাথা ঠেকায়। আবির ভয়ে ভয়ে নীরুর পাশে যেয়ে দাঁড়ায় তৎক্ষণাৎ। নীরবতা বেশি ভয়ঙ্কর, এর চেয়ে চিৎকার করাই ভালো। নীরু, ঘুমাতে চলো। আমার ভুল হয়েছে, আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি এরকম কথা বলবো না। তুমি তাবিজ পড়তে পারো, আমি বাধা দেবো না। দয়া করে নীরব হয়ে যেও না। চলো, ঘুমাতে চলো। নীরু শান্ত গলা বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। এখন না, আগামীকাল শোনাবো। তোমাকে খুব ক্লান্ত লাগছে, বাদ দাও, ঘুমাতে চলো। নীরু কঠিন গলা বলে, না, আমি এখনই বলতে চাই, এই মুহূর্তে। বেশ, আমি ঘরের আলো জ্বেলে দেই, মুখোমুখি হয়ে বসে কথা বলি। আবির যেতে গেলে নীরু তার হাত চেপে ধরে। না, আলো জ্বেলে না, অন্ধকারেই বলি। অন্ধকারের কথা আলোতে কি বলা যায়? আবির হতভম্ব হয়ে যায় নীরুর কথায়। অন্ধকারের কথা মানে? নীরু মুখ ভাবলেছেন। সে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো এসে পড়ছে তার গালে, কি ভীষণ রহস্যময়ী লাগছে তাকে দেখতে এই মুহূর্তে। আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নীরুর দিকে তাকিয়ে। আবির, তুমি জানতে চেয়েছিলে না আমি কেন মেয়ে সন্তান চাই না? মেয়েদের তো ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করতে নেই। তবে আমি কেন আমার অনাগত সন্তান মেয়ে হোক তা চাই না? কেন এমন উঠে পড়ে লেগেছি পুত্র সন্তানের জন্য, জানতে চেয়েছিলে না? আজ তোমাকে সব বলবো আমি। তুমি ঠিক করবে আমি দোষী নাকি এই সমাজ। কি বলছো এসব নীরু? তুমি কেন দোষী হবে? যদি দোষী না হই তবে আমি এত বড় শাস্তি কেন পেলাম আবির? কেন আমি আজীবন একটা চাপা যন্ত্রণা বুকে নিয়ে বেড়াবো? কেন আমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে থাকবে? বলতে পারো কেন? আমি তো কিছুই বুঝতে পারি না। নীরু একটা বড় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে, নিজেকে সামলানোর চেষ্টা করে, নিজের সাথে লড়াই করে। চুপ করে আর কতদিন? আবিরকেও তো সত্যটা জানতে হবে, নাহলে সে যে অপরাধী হয়ে থাকবে আবিরের কাছে। সে কেন আবিরের কন্যার মা হতে চায় না? এ প্রশ্নের উত্তর আবিরের কি জানার অধিকার নেই? জানতে হবে তাকে। ক্লাস 5-এ পড়ি আমি তখন। 11 বছর বয়স। ভীষণ প্রাণচঞ্চল ছিলাম আমি। সবসময় ছোটাছুটি করছি, বেড়াতাম। কখনো গাছে উঠছি, কখনো সাঁতার কাটছি। চাচি বকতেন, কিন্তু আমি তাকে আমার মায়ের মতোই ভাবতাম। কখনো রাগ করতাম না তার কথায়। সেবার গ্রীষ্মের ছুটি পড়ল স্কুলে। অখণ্ড অবসর। আমি এবার গল্পের বইয়ের পোকা ছিলাম। চাচার সেলফের সব বই পড়া হয়ে গেছিল, বুঝতেই পারছিলাম না কি করব। হঠাৎ আমার অবসর কাটানোর সঙ্গী বই পেয়ে গেলাম। তাও আবার একটা না, অনেকগুলো। কে এনেছিল জানো? কে? আমার চাচা ছোট ভাই, নাম রাসেল। তখন সদ্য কৌশল পার করে যৌবনে পা দিয়েছি সে। বোনের বাড়িতে বেড়াতে আসে, সবার জন্য অনেক অনেক উপহার নিয়ে আসে। চাচাতো ভাই বোনেরগুলোর জন্য খেলনা, আর আমার জন্য এক গাদা গল্পের বই। নীরু কিছুক্ষণ থামে, হাত দিয়ে পানির দিকে ইশারা করে। আমি তাড়াতাড়ি করে গ্লাসে পানি ঢেলে তাকে দেয়। নীরু এক নিঃশ্বাসে ঢক ঢক করে পানিটুকু খায়। আমি শান্ত হয়ে তাকিয়ে থাকে তার দিকে। গল্পের বই পেয়ে তো আমি ভীষণ খুশি। দিন রাত এক করে বই নিয়ে পড়ে আছি। আর রাসেল মামা, মানুষটা বেশ অসাধারণ লেগেছিল। সে প্রায় আমাদের ভাই বোনের সাথে নিয়ে ঘুরতে যেত, পুকুরে মাছ ধরতো, গল্প শোনাতো। তাই অবসর সময় তাকে পেয়ে আমরা যার যাপনে বেশ খুশি হই। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। রাসেল মামা যাওয়ার সময় হয়ে গেল। আমাদের তো খুব মন খারাপ। অনেক অনুরোধ করি তাকে আরও কিছুদিন থাকার জন্য, কিন্তু তার ভার্সিটি খুলে যাচ্ছে। থাকতে চাইলেও পারবে না। আমাদের মন খারাপ রেখে ওনাকে চলে যেতে হবে। নীরু আবার থামে। আবির ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। নীরু, বলেছিলাম বাকি কথা কাল বললে হয় না? তোমাকে রেস্টলেস লাগছে, এখন ঘুমাও প্লিজ। না আবির, কথা যখন শুরু করছে শেষ করতে দাও। আমি আজ 12টা বছর নিজের মধ্যে বই নিয়ে বেড়াচ্ছি কথাগুলো। তুমি হালকা হতে চাও? তুমি বাধা দিও না। আবির চুপ করে। নীরু বলতে থাকে, পরদিন সকালে রাসেল মামা চলে যাবে। সে রাতে উনি আমাদের সবাইকে গল্প শুনিয়েছিলেন। সবাইকে গল্প শোনার পর আমরা সবাই ঘুমাতে চলে যাই। আমি ঘুমাতাম আমার চাচাতো বোনের সাথে। ও সেদিন ঘুমিয়ে গেলে আমি চার্জার লাইট জ্বালিয়ে গল্পের বই পড়ছিলাম। আমার ঘুম আসছিল না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আমি অবাক হয়ে যাই। এত রাতে কে আসবে? চাচাতো বোন ঘুমছিল মরার মতো। একবার ঘুমালে পাশে বোম মারলেও সে ওঠে না। আমি বাধ্য হয়ে আমিই দরজা খুলে দিই। দরজা খুলতে অবাক হয়ে যাই। দরজার বাইরে রাসেল মামা। সে হাসছে, কেমন যেন অদ্ভুত ছিল হাসিটা। মামা, আপনি এখানে কিছু বলবেন? জানলা দিয়ে দেখলাম ঘরে আলো জ্বলছে, দেখেই বুঝলাম তুমি গল্পের বই পড়ছো। রীতা তো রাত জাগতে পারে না, তাই শিওর হলাম তুমিই জেগে আছো হয়তো। আমি কিছু না বলে দাঁড়িয়ে থাকি।
আমাকে চুপ করে থাকতে দেখে উনি বলল, তোমার জন্য আরও অনেকগুলো গল্পের বই এনেছি, কিন্তু দিতে পারিনি তোমার চাচির বই। তোমাকে অনেক বই একবার দিলে নাকি তুমি স্কুলের পড়া আর পড়বে না। গল্পের বইয়ের কথা শুনে আমার মন নেচে উঠল, কারণ বই প্রায় শেষের দিকে উনি যেগুলো এনেছিল। ওদিকে ছুটি শেষ হতে তখনও বেশ কিছুদিন বাকি। বাকি বইগুলো তাহলে খারাপ যাবে না। আপনি সত্যি এনেছেন? তবে কি এত রাতে মিথ্যে বলার জন্য এসেছি আমি? তাহলে দিন। বই তো আমার ঘরে, তুমি এসো, দিচ্ছি। এই বলে উনি এগিয়ে যায়। আমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। যাবো কি যাবো না বুঝতেই পারছিলাম না। কিছু ভাবার তো বয়স বা বুদ্ধি কোনোটাই আমার তখন না। মাত্র 11 বছর বয়স আমার তখন। দোমানা করলে বইয়ের লোভ আমাকে পেয়ে বসেছিল। আমি কিছু না বুঝে ওনাকে অনুসরণ করি। রাত বাজে তখন 1:25। নীরু থেমে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। আবির স্বস্তির হয়ে তাকিয়ে আছে তার দিকে। শ্বাস নিতেও যেন ভুলে গেছে সে। শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে সে নীরুর দিকে তাকিয়ে। সে আর কিছু শুনতে চাচ্ছে না, আর একটা কথাও না, কিন্তু কিছু বলতেই পারছে না সে। আমি যখন টলতে টলতে ঘরে ফিরে আসি তখন বাজে রাত 2টা বা তার কিছু বেশি। কি জানি, ঘড়ি দেখিনি। ঘড়ি দেখার মতো অবস্থা তখন ছিল না। আমার শরীরে তখন আঁচড়ার কামড়ের দাগ। আমি চিৎকার করতে পারিনি, আমার মুখ বাঁধা ছিল আর একটা শার্ট দিয়ে। আমি কিছু বুঝে ওঠার আগে আমার উপর এক অমানবিক পাশবিক চালানো হয়। আমি বুঝতে পারিনি ওটা কী ছিল, পরে জেনেছি ওটাকে বলা হয়। আমি চিৎকার করে ছিটকে পড়ে দূরে। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, খুব খারাপ কোনো স্বপ্ন। না না, নীরুর সাথে এমন কিছুই হতে পারে না, কক্ষনোই না, এটা অসম্ভব। পরদিন সকালে উনি চলে যায়। আগের দিন রাতে আমাকে সাবধান করে যায়, আমি যদি কাউকে বলে দেই উনি নাকি আমাকে জানে মেরে ফেলবেন। সবাই নাকি আমাকে খারাপ বলবে, আমাকেই নাকি বকবে। আমি ভয় পেয়ে যাই, ঘর থেকে বের হই না, হতে পারি না। কিভাবে হব? আমি যে বদ্ধ উন্মাতের মতো হয়ে গেছি। মানসিক বিকারগ্রস্ত বলা যায়। শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা আমাকে কাবু করে ফেলে। আমি আলোতে ভয় পেতে থাকি, আর অন্ধকারে তো আমি চিৎকার করতে থাকি। বাড়ির সবাই আমার এই পরিবর্তন দেখে সবাই ভাবে আমাকে ওদিন রাতে হয়তো জিনে ধরেছিল, সেই আমার এই অবস্থা করছে। হাতে পায়ে আঁচড় দিয়েছে। আমাকে ঝাড়ফুঁক করানো হলো, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। জানি না কেন, শুধু একদিন রাতে চাষি এসে বলেছিল চাচাকে যেন কোনোদিন না বলি আমি সেদিন রাতে রাসেল মামার ঘরে গিয়েছিলাম। আমি যেন বলি আমি বাগানে গিয়েছিলাম, সেখানে আমাকে সাদা কাপড় পরিত এক বিশাল দানব ধরেছিল। আর যদি এসব না বলি সে আমাকে কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কেউ আমাকে খুঁজেই পাবে না কোনো দিন। আবির, আমি তখন একটা শিশুই বলা যায়। মাত্র একটা ভয়ানক ভয়ঙ্কর অবস্থা থেকে উঠেছি। তখন একটু স্বাভাবিক হতে পারিনি। তার উপর আমাকে মিথ্যে বলতে বলা হলো, নইলে মৃত্যুর হুমকি দেওয়া হলো। তুমি বুঝতে পারছো আমার উপর দিয়ে কী ঝড় বয়ে গেল তখন? আমার শারীরিক আর মানসিক অবস্থা অবনতি হতে থাকে। আমি কিছু খেতে পারতাম না, রাতে ঘুমাতে পারতাম না। চাচা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে চাচি বাধা দিল। বলল সেই নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে গিয়েছিল। একটা মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। কি একগাদা ওষুধ দিয়েছিল আমাকে উনি। চাচি আমাকে লুকিয়ে খাওয়াতো ওষুধগুলো। এসব কথা শুধু চাচি আর আমার মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর কাউকে কিছু জানতেই দেওয়া হলো না। কেউ জানলই না। আমি ভিতর ভিতর একটা লাশ হয়ে বেঁচে আছি। আমি চোখ বন্ধ করলে এক দানবকে দেখতে পারতাম আমার চোখের সামনে। সে দানব সাদা কাপড় পরিত না, সে দানব একটা চেক শার্ট আর নীল লুঙ্গি পরা। আবির মাথা চেপে বসে পড়ে চেয়ারে, জোরে জোরে শ্বাস ফেলতে থাকে সে। এমন কিছু শুনতে হবে সে দুঃস্বপ্নেও ভাবেনি। নীরু সেদিকে তাকিয়ে স্লান হেসে বলে, আমি জানি তুমি আমাকে এখন ঘৃণা করা শুরু করবে। তাই তো আমি তো অপবিত্র, ঘৃণা করাই তো স্বাভাবিক। তুমি হয়তো এখন আমার সাথে থাকতেই চাইবে না, কিন্তু আবির, এখানে আমার কি দোষ বলতে পারো? মেয়ে হয়ে জন্মানো কি আমার অপরাধ ছিল? কই যে আমার জীবনটা শেষ করে দিল, বেঁচে থাকতে আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল, সে তো কোনো কষ্ট পেল না। তবে কি আমি মেয়ে বলে এতটা ভোগ করলাম? হ্যাঁ, এই জন্য। হ্যাঁ, এই জন্য আমি কন্যা সন্তান চাই না। যদি তার সাথেও এমনটা হয়। নিজে কষ্ট সহ্য করেছি, কিন্তু মা হয়ে সন্তানের কষ্ট কিভাবে সহ্য করবো আমি? তাই আমি চাই না আমার কন্যা সন্তান হোক। চাই না, চাই না, চাই না। বেশ কিছুক্ষণ নীরবতা কাটে। কেউ কোনো কথা বলে না। শুধু ঘড়ির কাঁটা টিকটিক শব্দ শোনা যায় এক নাগাড়ে। শব্দটা ভীষণ কানে লাগে। বিরক্ত লাগে নীরুর। আবিরের দিকে তাকিয়ে ক্ষীণ গলায় নীরু বলল, আমারও তো বিয়ের আগেই তোমাকে সবটা জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারিনি আবির। বিয়েটা আমার ওই মুহূর্তে একান্ত দরকার ছিল। চাচি ঠিক করেছিল ওই বাড়িতে তার ভাইকে এনে রাখবে, কারণ ওই এলাকায় লোকটা চাকরি পেয়েছিল। বোনের বাড়িতে থেকে সে চাকরি করবে। আমি হতবিম্বল হয়ে গিয়েছিলাম। চাচি সব জেনেও কীভাবে ওই লোককে বাড়িতে আশ্রয় দিতে চায় যেখানে আমি আছি। পাগল হয়ে গেলাম।
চাচা যখন সম্বন্ধটা আনলো আমি কোনো কিছুতে না ভেবে সম্মতি জানাই। আবির, আমি নিজের জন্য তোমাকে ঠকিয়ে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করবে না? তুমি বলো না, আমি কি ক্ষমার অযোগ্য? আবির তবুও কিছু বলে না, ওভাবেই বসে আছে। শুধু তার তপ্ত শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীরু চোখ মুছে বলে, বেশ, তুমি চাইলে এখনো আমাকে ছেড়ে দিতে পারো। আমি যদি না বলতাম তুমি জানতেও পারতা না। কিন্তু আমি নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল তোমাকে আমার বলা প্রয়োজন। অনেকবার বলতে চেয়েও সাহস করতে পারিনি, কিন্তু আর পারলাম না। বলেই দিলাম, তুমি এখন আমাকে ছেড়ে দিতে চাও, দাও, আমি চলে যাব। কিন্তু না, ও বাড়িতে আর যাব না। আমি অনেক দূরে চলে যাব। ওই বাড়ি আবার যাওয়ার থেকে আমার জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়া ভালো। দরকার হয় তাই করব। আবির তাকায় এতক্ষণ নীরুর দিকে। চাঁদের আলোটা যেন আরো তীক্ষ্ণ হয়ে গেছে। নীরুর মুখে এসে আশ্রয় নিয়েছে যেন জ্যোৎস্নাটুকু। একটা চন্দ্রকণার মতো লাগছে তাকে এই মুহূর্ত। কি মায়া যে মুখটা জুড়ে। সুরের বাচ্চা, এখন তোমার চাচার বাড়িতে থাকে? নীরু কিছুটা চমকে ওঠে। আবির গালাগালি করে না। সে খুব শান্ত স্বভাবের, কাউকে কটু কথা বলে না বিশেষভাবে। তার মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক হয় নীরু। হ্যাঁ, ওখানেই থাকে। তার বউ বাচ্চা আছে, তারা অবশ্য শহরে থাকে। ও একবার যায় মাস তাদের কাছে, এমনটাই শুনছি। এজন্য তুমি বিয়ের পর থেকে ও বাড়িতে দিতে চাও না? গেলে মাসের শেষে কোনো এক ছুটির দিনে অল্প সময়ের জন্য। নীরু গালে গলা বলে, হ্যাঁ তাই। যখন ও বউয়ের কাছে শহরে যায় তখন আমি ও বাড়িতে যাই। আবির একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে। নীরু মাথা নিচু করে বলল, আমাকে কি ছেড়ে দেওয়ার কথা ভাবছো তাহলে? কথা বলতে বলতে আবিরের দিকে তাকাতেই নীরু থমকে যায়। আবির খুব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। আবছা হলে চাহনিটা বড্ড ভয়ঙ্কর আর অপরিচিত লাগে নীরুর। শান্ত আবিরকে হঠাৎ অন্যরকম লাগছে। নীরু কথা শেষ করতে পারে না, চুপ করে যায়। তোমাকে ঘুমাতে যেতে বললাম না? আর হ্যাঁ, এই কথা জীবন থেকে, মস্তিষ্ক থেকে এক্ষুনি মুছে ফেলো। মনে করো তোমার স্বামী তোমার জীবন থেকে ওই দুর্ঘটনা ইরেজার দিয়ে একেবারে মুছে ফেলছে। নীরু আহত গলায় বলল, আবির এসো, তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ি দেই। নীরু আর কিছু বলতে পারে না। আবির তাকে বিছানায় শুইয়ে দেয়। খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নীরু ঘুমের দেশে তলিয়ে যেতে থাকে। নিঃশ্বাস ঘন হয়ে আসে তার। অদ্ভুত একটা ভালো লাগায় আবেশিত হয়ে যায় তার শরীর মন। আজ 12 বছর পর যেন শান্তির ঘুম ঘুমাবে সে। এর চেয়ে শান্তি আর হয় না। মস্তিষ্ক শীতল হয়ে আসে তার। খুব ভোরে কারো চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় নীরুর। ধরপড় করে বিছানায় উঠে বসে সে। পাশেই তাকাতে দেখে আবির ঘুমাচ্ছে নাক ডেকে। সে বেশ অবাক হয়ে যায়। আবিরের ঘুম পাতলা। এত চিৎকার চেঁচামেচি কি তার কানে যাচ্ছে না? গলাটাও তো ভীষণ চেনা লাগে তার। চাচার মনে তো অনেকটা। কিন্তু চাচা কেন এত সকালে আসবে তার বাড়ি? এটা কি তার মনের ভুল? না না, মনের ভুল তো নয়। স্পষ্ট শুনতে পাচ্ছে সে। তড়িঘড়ি করে আবিরকে না ডেকে ছুটে চলে যায় সে সিঁড়ির কাছে। যে দেখে সিঁড়ির গোড়ায় তার চাচা চিৎকার করে কাঁদছে। একটা শীতল স্রোত বয়ে যায় নীরুর মেরুদণ্ড বয়ে। এত সকালে চাচা এখানে কোনো? সব ঠিক আছে তো ও বাড়ির? চাচা ছেলে মেয়ে সবাই বিদেশে থাকে। দেশে চাচা চাঁদির বাড়িতে কেউ নেই। নীরু চাচার হাত ধরে তাকে বসার ঘরে নিয়ে আসে। নীরু চাচা তখন কেঁদেই যাচ্ছে। চাচা, দয়া করে বলবেন কি হয়েছে? আপনি এত সকালে এখানে কেন? আর এভাবে কাঁদছেন বা কেন? সব ঠিক আছে তো ও বাড়ি? কিচ্ছু ঠিক নাই রে মা, কিচ্ছু ঠিক নাই। অনেক বড় একটা সর্বনাশ ঘটে গেছে। আমার ছেলেমেয়েরা তো সব বিদেশে থাকে। দেশে তুই ছাড়া তো আর কেউ নেই। তাই সবার আগে আমি তোর কাছে ছুটে এসেছি। নীরুর বুক কাঁপতে থাকে। অজানা আশঙ্কায় বুক ছেয়ে যায় তার। চাচা, আমি অসুস্থ মানুষ, দয়া করে আমার অস্থিরতা আর বাড়াবেন না। আমাকে বলুন কি হয়েছে। নীরু চাচা কিছুক্ষণ নিঃশব্দে কাঁদতে থাকে। মারে, গত রাতে তো রাসেল মামাকে কে যেন মেরে ফেলছে। চিৎকার করে ওঠে নীরু। চোখ বড় বড় হয়ে যায় তার। কি বলছেন চাচা? শুধু তাই নয়, তোর চাচিকে বাঁশ দিয়ে বেঁধে কুয়ার মধ্যে উল্টোভাবে ঝুলিয়ে রেখেছে। প্রাণে বেঁচে আছে, অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করে এখানে ছুটে এসেছি। আমার মাথা কাজ করছে না, তাই জামাইবাবুকে নিতে এসেছি। একা একা সামলাতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। নীরুর মাথা ঘুরে গেল। পুরো দুনিয়া দুলে ওঠে তার সামনে। এভাবে নৃশংসভাবে রাসেলকে মারা হয়েছে, না দেখলে বুঝবে না। তার গোপন অঙ্গ কেটে ফেলা হয়েছে। 2 পা মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। জিহ্বা কাটা, দাদার নখগুলো টেনে টেনে উপড়ে ফেলা হয়েছে। সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা। চোখ দুটো একদম খোলা ছিল। ভীষণ কষ্ট দিয়ে মারা হয়েছে ওকে। কে এই কাজ করতে পারে তুই বল তো? এই বলে সে আবার কাঁদতে থাকে। নীরু আর সহ্য করতে পারে না। পেট চেপে ধরে বাথরুমের দিকে দৌড়ে যায়। গল গল করে বমি করতে থাকে। মাথা অসম্ভব ঘুরতে থাকে তার। তোয়ালেটা নাও, মাথাটা একটু পানি দিয়ে মাথাটা মুছে নাও। নীরু ঘুরে দাঁড়াতে দেখে পিছনে তোয়ালে হাতে আবির দাঁড়িয়েছে। ভীষণ শান্ত হয়ে আছে সে। তুমি জানো আবির কি হয়েছে? পরে শুনবো।
এখন যাও, তুমি বিশ্রাম নাও। তোমার খাবার রাখা আছে, খেয়ে নিও সময় মতো। আমি চাচার সাথে হাসপাতালে যাচ্ছি। আমিও যাব। চাচির এই অবস্থায় আমি না গেলে হয়? আমি শান্ত কিন্তু তীক্ষ্ণ করে বলল, না, তুমি যাবে না। ডাক্তার আছে, ওষুধ আছে, সব কিছু। তোমার শরীর ভালো না। এই মুহূর্তে আমার স্ত্রী আর অনাগত সন্তানের বাইরে আর কোনো চিন্তা নেই। উনি সুস্থ হয়ে বাড়িতে গেলে তুমি দেখা করে আসবে। এখন বিশ্রাম করবে তুমি। নীরু আর কিছু বলতে পারে না। আবিরের কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে। আর কিছু বলার সাহস পায় না নীরু। আবির নীরুর চাচাকে নিয়ে চলে যায়। কাঁপা কাঁপা পায়ে নীরু খাটে এসে বসে। তার খারাপ লাগার কথা হয়তো, কিন্তু লাগছে না। একরা শান্তি এসে ভর করলো শরীরে। শান্তিতে চোখ ভেঙে ঘুম আসছে তার। এত শান্তি লাগছে কেন? কিন্তু এই কাজ করলো কে? কার এত শত্রুতা ওই দুটো মানুষের সাথে? তার থেকেও বেশি ক্ষতি করেছে কারো ওরা? কে সে? নীরু আর কিছু মনে নেই। ঘুমিয়ে পড়ে সে। গত রাতের চেয়ে শান্তির ঘুম হয় তার। মনে হচ্ছে পানির বিছানায় তলিয়ে যাচ্ছে সে ঘুমের শান্তি। বেশ কিছুদিন পরের কথা। নীরুর শরীরটা এখন বেশ ভালো। বেশ চটপটে হয়ে থাকে সে ইদানিং। আজকাল সে আর তাবিজ পড়ছে না। যদিও আবির তাকে এসব নিয়ে আর কিছু বলে না, তবু কিছু কিছু পরিবর্তন এসেছে তার। আবিরের চোখ এড়ায় না। সে আগের চেয়েও বেশি যত্ন নিতে থাকে স্ত্রীর। সারাক্ষণ চোখে চোখ রাখতে পারলেই যেন শান্তি তার। গ্রাম থেকে নিজের মাকে এনে রেখেছে, যাতে সে যখন অফিসে থাকবে নীরুর যত্নের কোনো ত্রুটি না হয়। নীরু স্বামীর এই আচরণে আর ভালোবাসা শিখতো। সব মিলিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। এমনিতে এক ছুটির দিনে সকালে নীরু আলমারি খুলে আবিরের জামাকাপড়গুলো লন্ড্রিতে পাঠানোর জন্য একটা ব্যাগে ভরছিল। আচমকা একটা ক্রিম রঙা শার্ট দেখে আঁতকে ওঠে সে। ভয়ে চাপা গলায় চিৎকার করে ওঠে। তার আর্তনাদ কানে পৌঁছে আবিরের। সে এক প্রকার ছুটে দৌড়ে আসে নীরুর কাছে। এসে দেখে নীরু একটা শার্ট হাতে থরথর করে কাঁপছে। শার্টটি রক্তে মাখামাখি পুরো। কালচে ছোপ ছোপ রক্ত শুকিয়ে আছে শার্টের উপর। আবির এতটুকু বিচলিত হয় না। শার্টটি নীরুর হাত থেকে নেয় স্বাভাবিকভাবে। নীরুর সারা শরীর কাঁপছে তখন ভীষণভাবে। নীরু, এক কাজ করো। এই শার্টটা লন্ড্রিতে না পাঠিয়ে তুমি ধুয়ে দিও। একটু বেশি করে ডিটারজেন্ট ব্যবহার করো, তাহলে দাগটা উঠে যাবে ভালো মতো। কেমন? নীরু হতবিম্বর হয়ে বলে, আবির, তাহলে তুমি? আবির নীরুর কপালের উপর আসা চুলগুলো আলগোছে সরিয়ে দিয়ে ছোট্ট করে হাসে। নীরু, যুগে যুগে মা বোন স্ত্রী কন্যা সম্মান বাঁচাতে কিংবা সম্মান হরণকারীদের শাস্তি দিতে হারকিউলিসের জন্ম নিবে। তুমি চাইলেও নিবে, না চাইলেও নিবে। তোমার গর্ভে বেড়ে ওঠা সন্তানটি যদি কন্যা হয়, তবে আমি তাকে হারকিউলিস রূপেই গার্ড দিব। আর যদি সন্তানটি পুত্র হয়, তবে আর একটা হারকিউলিস হওয়ার ট্রেনিং দেব। শান্ত পুরুষকে তার শখের নারীর জন্য মাঝে মাঝে হিংস্র সিংহ হতে হয়। সেই হিংস্র সিংহর নাম দেওয়া যাক হারকিউলিস। আবির হাসে নীরুর দিকে তাকিয়ে। নীরু হতবাক হয়ে খেয়াল করে যেন সত্যি এক সিংহ দাঁড়িয়ে আছে তার সামনে। হিংস্র সিংহ, হারকিউলিস। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।